নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন। আজ পড়ছি ফাল্গুনী মুখোপাধ্যায়ের লেখা সাপ মোচন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। শারদীয়া পূজা। বাংলার ঘরে ঘরে আনন্দের ঢেউ। এত মন্বন্তর মহামারী ছাপিয়ে এই আনন্দের স্রোত বাংলার গ্রামে গ্রামে প্লাবন এনেছে, চিরদিনই আনে। খাদ্যের রেশন, কাগজ কন্ট্রোল, কর্মে ছাঁটাই, তবুও বাঙালি মহাপূজার আয়োজনে ব্যস্ত। মহেন্দ্র কিন্তু কিছুই করতে পারল না। বাড়িতে অন্ধ দাদা, অসুস্থ বৌদি আর একমাত্র ভ্রাতুষ্পুত্র খোকন, এই তিনটি মাত্র প্রাণীর জীবনে নিতান্ত তুচ্ছ একটা মাটির প্রদীপের আলোও সে জ্বালাতে পারল না। নিরাশ হয়ে ফিরে এলো। মহেন্দ্র শুধু খোকনের জন্য একটা 5 চিকের সুতির জামা কিনে। ওতেই আনন্দ হয়তো উধলে উঠত বাড়িতে, কিন্তু খোকার শরীর ভালো নেই। ওদের নয়নের জ্যোতিটুকু মলিন হয়ে উঠল। সপ্তমীর দিন একটু ভালো থাকলে খোকন অষ্টমীর দিন কাকার গলা জড়িয়ে বলল, কলকাতা যাবে না কাকু? কলকাতা? কেন রে মানিক? সেই যে তুমি বলেছিলে কলকাতায় কে তোমার কাকা আছে, তার ঘরে হাতি থাকে। ও হ্যাঁ, যাব, কাল যাব বলে কবেকার বলা বিস্তৃত কথাটা একবার মনে করলো মহেন্দ্র। যেতে হবে, শেষ চেষ্টা একবার করবে সে। নবমীর সকালেই রওনা হয়ে গেল মহেন্দ্র কলকাতায়। খোকন ভালো আছে, অতএব চিন্তার কারণ নেই। পূজার আনন্দ তো তার নেই কিছু। রাত্রে পৌঁছালো হাওড়া স্টেশনে। রাতটা কাটিয়ে দিল গঙ্গার উপর, পুলের ফুটপাতে শুয়ে বসে। পুলিশ ধরতে পারত, কিন্তু কি জানি কেন ওকে কেউ ধরল না। এমনকি কেউ কোনো প্রশ্ন পর্যন্ত করল না। গামছা বাঁধা কাগজের পুল্লিটা মাথায় দিয়ে মহেন্দ্র নিরাপদে কাটিয়ে দিল। কিন্তু দশমীর সকাল, সে এখন যায় কোথায়? যেখানে যাবে লক্ষ্য করে বাড়ি থেকে বেরিয়েছে, সেখানে যেতেও ভয় করে। কে জানে ওকে ওরা চিনবে কিনা। যদি না চেনে, যদি তাড়িয়ে দেয়, অপমান করে। না, যেতে হবে। খোকন বলেছে যাবে কাকু। খোকন তার শিশু দেবতা, খোকন তার তপ জপ আরাধনা। যাবে মহেন্দ্র শ্যামবাজারে ওর পিতৃবন্ধু উমেশ ভট্টাচার্যের বাড়ি। ওর অনেক আশা রয়েছে সেখানে। মহেন্দ্র উঠে পড়ে। স্নানাদি করা দরকার। বেশটা যা হয়েছে, যেন পথের হন্যে কুকুর। মহেন্দ্র কাছের ঘাটে নামলো গঙ্গা স্নান করতে। ও হরি, স্নান করবে কি করে? ওর আর কাপড় নেই। গামছা আছে, আর আছে একখানা লুঙ্গি। অতএব মহেন্দ্র স্নান করে লুঙ্গি পরে কাপড়খানা ওখানেই শুকিয়ে নিল। এখন কিছু খেতে হবে। আনা আসতে পয়সা ওর কাছে এখনও, কিন্তু কলকাতা শহরে কি অত কম পয়সায় খাওয়া হয়? সাহস করে মহেন্দ্র কোনো দোকানে ঢুকতে পারছে না, যদি বেশি পয়সা খেয়ে ফেলে। কিন্তু দুরন্ত ক্ষুধা পেয়েছে, আর বেলাও তো হয়েছে অনেকটা। মহেন্দ্র ভাবতে ভাবতে হঠাৎ অনেক দূর একটা পার্কে সার্বজনীন দুর্গা উৎসব চলছে। কি বিরাট প্যান্ডেল, কি চমৎকার সাজসজ্জা, কি অপরূপ প্রতিমা! মহেন্দ্র দেখতে লাগলো। কত টাকা খরচ করে এত বড় ব্যাপার করা হয়েছে। 10,000, 15,000, 20,000, হয়তো আরও বেশি। কত কাঙালি ভোজন হবে। চিড়ে কলা 2 লাইন করে বসেছে সব। মহেন্দ্রকে একজন কর্তৃপক্ষ গোছের লোক ঠেলে বলল, বসে যাও, বসে যাও সব। বসে গেল মহেন্দ্র লাইনের এক জায়গায়। নিজেকে দেখল। হ্যাঁ, ভিক্ষুকের চেয়ে ভালো চেহারা ওর নয় এখন আর, যদিও ওর চেহারা সত্যিই ভালো। এক মুখ দাঁড়ি, চুল রুক্ষ, তারপর গঙ্গার মেটে জলে আলুথালু গায়ের রং খড়ি মাখা হয়ে গেছে। ধুতি অত্যন্ত ময়লা, কামিজের পিঠখানা ছেঁড়া। এই অবস্থায় কে তাকে ভদ্র বলবে? কিন্তু ভদ্রলোক নিজে ঠেলে বসিয়ে না দিলে কিছুতেই ও লাইনে বসতে পারতো না। বসে কিন্তু ভালোই খেলো, খাবার পয়সা বেঁচে গেল। এ বেশ খেলো মহেন্দ্র, পুরো পেট খেলো। কাঙালিদের সঙ্গে খেতেও ভুলেই গেল যে ও মহেন্দ্র মুখুজ্জে, ভদ্র পরিবারের সন্তান, আর এখানে এসেছে রোজগারের চেষ্টায়। বরং মনে হচ্ছিল ও এদেরই সমগোত্রীয়, এই অন্ধ, কুষ্ঠ, ব্যাধিগ্রস্ত, অশ্লীল ভাষী কথক ভিখারিদের একজন। খাওয়া শেষ হলে কিন্তু মহেন্দ্রের মানসপটে জেগে উঠল আত্মগ্লানি। এতটা দীনতা স্বীকার করার কোনো দরকার ছিল না। একবারে ভিখারি হলেও পারত। ওর গামছার সঙ্গে লুঙ্গিটা আর 2খানা পুঁথি উপন্যাস নয়, ঠিক দর্শন শাস্ত্র। ওদের প্রাচীন পরিবারের কে কবে টোল খুলেছিলেন, অন্ন এবং বিদ্যাদান একসঙ্গে করতেন। পুঁথি এখনও জমা আছে। এই 2খান মহেন্দ্র তার মধ্যে থেকে বেছে এনেছে। যদি কেউ কেনে তা বিক্রি করবে। ও শুনেছে কলিকাতা বিশ্ববিদ্যালয় মিউজিয়াম তৈরি করেছে স্যার আশুতোষের নামে। সেখানে পুঁথি দুটো বিক্রি করার চেষ্টা করবে মহেন্দ্র। অতএব ও এখনও নিঃস্ব নয়। কিন্তু কে জানে পুঁথি ওরা কেনে কিনা। কয়েক বছর আগের কথা। গ্রামের স্কুলে ম্যাট্রিক পাস করেছে মহেন্দ্র। দাদা তখনও রোজগার করতেন এবং কিছু জমি জমাও ছিল ওদের।
তিনি মহেন্দ্রকে 5 ক্রোশ দূরের হোতমপুর কলেজে ভর্তি করে দিয়ে এলেন। মহেন্দ্র আইয়ে পড়বে, কিন্তু বিধাতা যদি বিরূপ হন তো মানুষ কতটুকু কি করতে পারেন। অকস্মাৎ দাদার হলো বসন্ত। সেই অসুখে চোখ দুটো তার নষ্ট হয়ে গেল, এবং তারপরেই হলো আরও কি একটি কঠিন ব্যাধি। চিকিৎসা করতে যা কিছু ছিল সব বেরিয়ে গেল, রইল যা তা অতি সামান্য। বই কেনা হয় না, কলেজের মাইনে দেওয়া হয় না, বোর্ডিংয়ের খরচ জোটে না। নিরুপায় হয়ে মহেন্দ্র একদিন সন্ধ্যাবেলা কলেজ হোস্টেল ত্যাগ করে বাড়ি ফিরল। খোকন তখন মাত্র 1 বছরের। তারপরেই কয় বছর ধরে রোজগারের চেষ্টায় ফিরছে মহেন্দ্র। নানা কাজের সন্তান, কিন্তু বিধি প্রতিকূল। মহেন্দ্র কিছুই করে উঠতে পারল না। ওদের পিতৃদেব ক্ষেত্রনাথ ছিলেন পশ্চিমের এক রাজসভার সুরশিল্পী এবং কুমারদের সঙ্গীত শিক্ষক। দেশীয় রাজা এবং রাজার স্নেহভাজন ছিলেন বলে রোজগার তিনি ভালোই করতেন, এবং পৈতৃক বিষয় আর পূজা উৎসব ভালোই চালাতেন। তারই বন্ধু এই উমেশবাবু কলকাতায়। মহেন্দ্র যাবে বলে বেরিয়েছে। ওর রাজ্যের বনবিভাগ থেকে কাঠের কারবার করে উমেশবাবু নাকি একজন মস্ত ধনী। দাদা দেবেন্দ্র তাকে দেখেছেন, মহেন্দ্র কখনো দেখেনি। মহেন্দ্রের ছোটোবেলাতেই পিতৃবিয়োগ হয়। দেবেন্দ্রের বয়স তখন 18। তিনিই মহেন্দ্রকে মানুষ করেছেন, কিন্তু বাইরে আয় না থাকায় বিষয় সম্পত্তি ক্রমে ক্রমে কমতে কমতে দেবেন্দ্রর অসুখে প্রায় নিঃশেষ হয়ে গেল। দাদা দেবেন্দ্র উমেশবাবুকে চেনেন, কিন্তু তিনি এখন অন্ধ। তাই মহেন্দ্র একদিন বলতে শুনেছে, উমেশ কাকা বাবার কাছে অনেক সাহায্য পেয়েছিলেন, এখন তিনি মস্ত ধনী, তার কাছে একবার গেলে হয় না? যদি কোনো চাকরির ব্যবস্থা হয়। ধনীদের কি অত মনে থাকে মহিন? দাদা বলেছিলেন উত্তরে, তবু একবার দেখা উচিত। বেশ, যাবি? খুব আগ্রহের সঙ্গে তিনি কথাটা বলেননি। অতঃপর মহিন বলেছিল খোকনকে, মহিন যেমন তার কাকা, তেমনি তারও এক কাকা আছেন কলকাতায়, সেখানে মহিন যাবেন। আর সেই উপলক্ষ করেই মহিন বেরিয়েছে, কিন্তু এখন যেন আর উৎসাহ পাচ্ছে না। বড়লোকের বাড়ি, কে জানে কি বলেন তারা, হয়তো ঢুকতেই পারবে না মহেন্দ্র। কিন্তু খোকনকে যে মানুষ করতেই হবে। না, থামলে চলবে না, মহেন্দ্র যাবেই। উঠে পড়ল। শ্যামবাজারের পথ ট্রাম চলেছে, কিন্তু অনর্থক পয়সা খরচ করতে ইচ্ছে হচ্ছে না। পূজার বাজার, সাজানো দোকান আর নানান পোশাকের মানুষ দেখতে দেখতে চলেছে মহেন্দ্র। পথে একটা বাচ্চা ছেলে, খোকন নাকি, চমকে উঠেছিল মহেন্দ্র। কিন্তু না, খোকন এত পোশাক পাবে কোথায়? মহেন্দ্র ছেলেটাকে আর দেখল না ভালো করে। ঠনঠনের কালীতলায় প্রণাম করল। চাকরি যেন একটা জোটে, তার খোকনের জুতো জামা কাপড় যেন সে আসছে বছর কিনতে পারে। মহেন্দ্র জোরে হাঁটতে লাগলো। অনেকখানি রাস্তা, অপরাহ্ন বেলা, পথের ভিড়, কিন্তু মহেন্দ্র আর কোথাও থামল না। একেবারে বাগবাজারের মোড়ে এসে দাঁড়ালো। হ্যাঁ, এইখানে প্রশ্ন করে জেনে নিতে হবে 24 নম্বর কাঁঠালপুর লেনটা কোথায়। এক দোকানিকে জিজ্ঞাসা করলো মহেন্দ্র। আগে যান বলে দোকানি নিজের কাজে মন দিল। কলকাতার দপ্তর এই রকম, বলবে না যে জানি না মশাই। মহেন্দ্র অন্য একজনকে জিজ্ঞাসা করল। লোকটি ভদ্র, তিনি পরিষ্কার বুঝিয়ে দিলেন, সোজা গিয়ে বাঁ দিকে মোড় ফিরবেন, তারপর প্রথম গলিটাই কাঁঠালপুর লেন। এই মোড়ের প্রকাণ্ড বাড়িটাই বোধহয় 24 নম্বর। মহেন্দ্র নমস্কার করে চলতে লাগলো। চেহারাটা যা হয়েছে চেনা যায় না, কিন্তু কিছুই করবার নেই। না আছে কাপড় বা আয়না চিরুনি। মোটা ধুতিটা হাঁটুর উপর কুঁকড়ে উঠেছে। মহেন্দ্র টেনে নামালো। মাথার চুল যথাসাধ্য বাগিয়ে নিল একটা রাস্তার কলের জল ছিটিয়ে। গামছা পুডলিটাও একটু চৌকস করে বেঁধে নিল। তবুও ভদ্র বলল না মহেন্দ্র। দূর ছাই, চলো যা হয় হবে। মহেন্দ্র অনাসক্তবৎ চলতে লাগলো, যেন দারোয়ান গলা ধাক্কা দিলেও সে অপমান বোধ করবে না, নিঃশব্দে ফিরে আসবে। কাঁঠালপুর লেন মোড়েই মস্ত বাড়িটা 24 নম্বর। গেটে 3 জন দারোয়ান, তারপর বাগান, তার ওপারে 3 তলা বাড়ি, যেন ছবি একখানা। বাড়ির দক্ষিণ দিকে খোলা লেন, সেখানে জাল খাটিয়ে কয়েকজন যুবক যুবতী টেনিস খেলছে দেখতে পাচ্ছে মহেন্দ্র। এই বাড়িটাই তো? মহেন্দ্র নিজের মনেই প্রশ্ন করল। হ্যাঁ, নেম প্লেট রয়েছে, ইউসি ভট্টাচার্য টিম্বার মার্চেন্ট অ্যান্ড কন্ট্রাক্টর। ঢুকবে না। মহেন্দ্র 1 মিনিট ভাবল, কিন্তু ফিরলে চলবে না। মহেন্দ্র শটান গেটের মধ্যে ঢুকে পড়ল। দারোয়ানরা ওকে আটকাবে না তো? না, কেউ কিছুই বলবে না। হয়তো বহু লোক এমন যায় আসে বলে কেউ ওকে বাধা দিল না। বাগান পার হয়ে মহেন্দ্র বাড়ির বারান্দায় এসে দাঁড়ালো। ভেতরে হলঘর দেখা যাচ্ছে, সেখানে 4 জন লোক, একজন ইজি চেয়ারে। ইনি বোধহয় উমেশবাবু। মহেন্দ্র আন্দাজ করছে বাইরে দাঁড়িয়ে। একটা চাকর ওকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে গেল। গাড়ি বারান্দায় দাঁড়ানো, মোটর থেকে একজন ড্রাইভার উঁকি দিয়ে দেখল।
একটা মস্ত বড় কুকুর ভেতর থেকে বেরিয়ে এসে ওর কাপড় শুঁকছে। এইবার হয়তো ঘেউ ঘেউ করে তাড়া করবে। কিন্তু কুকুরটা তাড়া করবার পূর্বেই ইজি চেয়ারস্থ বৃদ্ধের নজর পড়ল দরজাটার দিকে। মাথা তুলে তিনি বললেন, কে? কি চান? আগে আমি বলতে বলতে সেই দামি কার্পেট পাতা মেঝেতে ধুলোমলিন প্রায় ঢুকে পড়ল মহেন্দ্র এবং ভূমিষ্ঠ হয়ে তার পদপ্রণাম করল গিয়ে। তারপর বলল, আমি চণ্ডীপুর থেকে আসছি, ক্ষেত্রনাথ মুখুজ্জের ছেলে আমি। হ্যাঁ বলে বৃদ্ধ যেন চমকে চেয়ার ছেড়ে খাড়া হয়ে গেলেন। তারপর মহেন্দ্র চিবুক ধরে বললেন, এসো বাবা এসো। মা ভালো আছেন? মা গঙ্গালাভ করেছেন বছর 10 হলো। ওহো, দাদা দেবেন্দ্র? হ্যাঁ দাদা, বসন্ত হয়ে দাদা অন্ধ হয়ে গেছে। অন্ধ? বলে বৃদ্ধ গভীর বেদনার্ত কিছুক্ষণ চেয়ে রইলেন মহেন্দ্রের মুখপানে। মহেন্দ্র আশা করেনি এতটা স্নেহ এই ধনির প্রাসাদে। একটু পরে বৃদ্ধ আবার বললেন, সবে ভগবানের ইচ্ছা। বাড়িতে আর কে আছে তাহলে? দাদা, বৌদি আর একটা খোকন বছর 7-এর। বসো বসো, এই চেয়ারটায়, এই যে এইখানে বলে একবার নিজের ডান দিকে বড় চেয়ারখানা নির্দেশ করে দিলেন তিনি। অন্য বন্ধুগণ এতক্ষণ উদ্রবটাকে ঘৃণার চোখে দেখছিলেন। ভেবেছিলেন চাকর বাকর বা বড়জোর চাকুরির উমেদার হবে, কিন্তু এখন বুঝলেন এ ছোকরা এখন যাবে না। কাজেই ওদের একজন গাত্রোত্থান করে বললেন, আমার একটু কাজ রয়েছে স্যার, আজ তবে উঠি। ও, উঠবে? আচ্ছা, এই ছেলেটি আমার বাল্যবন্ধু ক্ষেত্রের ছেলে। অনেকবার আমি ক্ষেত্রনাথের কথা আপনাদের বলেছি, সেই ক্ষেত্রনাথ। 3 জন উঠে গেলেন। শেষের লোকটার হয়তো কিছু কথা ছিল, তখনও রইলেন। বাইরে টেনিস লনে যারা খেলা করছিল তারা অকস্মাৎ হইচই করে বারান্দায় উঠে এলো। মহেন্দ্র দেখল তাদের 2টি মেয়ে, 4 জন পুরুষ। ওরা এবার বারান্দায় বেতের চেয়ারগুলোতে বসে চা খাবে, তার আয়োজন চলছে। আকাশে মেঘ ছিল, বৃষ্টি পড়ছে, তাই ওরা বারান্দায় এলো। যে ভদ্রলোকটি এতক্ষণ বসেছিলেন তিনি এবার ধীরে ধীরে বললেন, 1 লাখ টাকাতেই হয়ে যেতে পারে ওটা। আপনি নিজে একবার দেখুন। প্রকাণ্ড বাগান বাড়ি, প্রায় 150 বিঘে জমি, তবে একটু দূরে নইলে ওর দাম 3 লাখের কম হতো না। আচ্ছা, আমি ভেবে দেখব, আজ আপনি যান, আজ আর সময় হবে না। বলে উমেশবাবু মহেন্দ্রের দিকে চেয়ে বললেন, হাত মুখ ধোও বাবা, চা খাবে? ওরে কে আছিস, এদিকে আয়। একটা চাকর এসে দাঁড়ালো। এই চাকরটাই কিছুক্ষণ আগে মহেন্দ্রকে দরজায় দেখে গিয়েছিল। উমেশবাবু বললেন, একে পাশের বাথরুমটা দেখিয়ে দে আর তোয়ালে সাবান এনে দে। চাকরটা এবার তীক্ষ্ণ দৃষ্টিতে মহেন্দ্রের দিকে চেয়ে চলে গেল। সে চাহনি এমনই অবজ্ঞাসূচক যে মহেন্দ্রের মনে হলো এখনই উঠে যাবে এখান থেকে। কিন্তু বাড়ির মালিকের সেই কোমল দৃষ্টি ওর সর্বাঙ্গে আপতিত রয়েছে। মহেন্দ্র স্থির হলো। ঠিক সেই সময় ঢুকলো এক যুবক। এই যে অতীন। বৃদ্ধ বললেন, এই আমার বন্ধু ক্ষেত্রের ছোট ছেলে, এইমাত্র এলো দেশ থেকে। মহেন্দ্র উঠে প্রণাম করতে যাবে, কিন্তু অতীন্দ্র নামধারী যুবকটির দৃষ্টি তার দিকে পড়ার সঙ্গে সঙ্গে মহেন্দ্র বুঝতে পারল উনি প্রণামটা পছন্দ করবেন না। সে হাত তুলল, কিন্তু অতীন তার পানে এক নিমেষ দৃষ্টিপাত করেই বলল, ও আচ্ছা, বান কোম্পানির কাজটা তাহলে ধরছি বাবা। 1,20,000 টাকায় রফা হলো। বলেই বগলের ফাইলটা বৃদ্ধের সামনে ফেলে 1 মিনিট কি একটা কাগজ দেখল। তারপর শটান গিয়ে ঢুকলো হল ঘরের পাশের একটি ঘরে, যার খোলা দরজার ফাঁকে মহেন্দ্র দেখতে পাচ্ছিল এক বব করা মেম সাহেব খটখট টাইপ করে চলেছে। ওটা হয়তো অফিস ঘর। মহেন্দ্র ভাবতে লাগলো, এই নিদারুণ ধনলোভী মানুষগুলোর কাছে সে কেন এসেছে? কি সে এখানে পাবে? আপনার দিন বেশ তাকে ক্রমাগত কুণ্ঠিত করতে করতে প্রায় চেয়ারের সাথে মিলিয়ে এনেছে। কিন্তু উমেশবাবুর স্নেহদৃষ্টি তেমনই উজ্জ্বল, তার সর্বাঙ্গ যেন প্লাবিত করে বয়ে যাচ্ছে। যতীন, বৃদ্ধ ডাকলেন জোরে। বারান্দায় চা পানরত একজন সুন্দর বলিষ্ঠকায় যুবক উঠে আসতে বলল, ডাকছেন বাবা? হ্যাঁ, শোনো, এই আমার বন্ধুর ছেলে চণ্ডীপুর থেকে এসেছে, এইমাত্র এলো। ও হ্যাঁ। যতীন তাকিয়ে দেখল মহেন্দ্রকে একবার, তারপর আস্তে আস্তে বলল, বেশ তো, বসুক। কুমার নৃপেন্দ্র নারায়ণ এসেছেন বাবা, আমি তাকে চাটা খাইয়ে নিই, তারপর ওর সঙ্গে আলাপ করব। নাম কি তোমার? শেষের প্রশ্নটা মহেন্দ্রকে। মহেন্দ্র অতি ক্ষীণ কণ্ঠে জবাব দিল, মহেন্দ্র। আচ্ছা, বসো বলেই যতীন চলে গেল ব্যস্তভাবে। তোয়ালা আর সাবান আনতে গেছে যে চাকরটা, সে এখনো ফিরল না। হয়তো ভুলেই গেছে মহেন্দ্রের কথা। বড়লোকের বাড়ির চাকর, কে আর মহেন্দ্রের মতো অতিথিকে পছন্দ করে? ঘড়িতে 5:30 বাজলো ঢং করে।
ঠিক সেই সময় সুন্দর টেডি পরিহিত জনৈক যুবক আর তার সঙ্গে দুটি মেয়ে এসে ঢুকলো বারান্দা থেকে ঘরে। যুবক বলল, শরীর ভালো আছে তো জ্যাঠামশাই? তখন লোক ছিল তাই দেখা করতে পারিনি। হ্যাঁ, ভালো আছি। রাজা বাহাদুর দার্জিলিং থেকে ফিরেছেন নাকি? না, বাবা নভেম্বরে ফিরবেন। আমি তাড়াতাড়ি চলে এলাম। বেশ, চাটা খেলে বাবা? খেলা হলো তোমাদের? আগে হ্যাঁ, এবার যাব বলে কুমার এক চোখে মহেন্দ্রকে দেখল। বৃদ্ধ বললেন, ও আমার বন্ধুর ছেলে, কাজকর্মের সন্ধানে এসেছে। ও তাই নাকি? পড়াশোনা করেছো কিছু? কুমার প্রশ্ন করল, যেন কাজ সে দিতে পারে এক্ষুনি। বৃদ্ধ তাকালেন মহেন্দ্রের পানে। মহেন্দ্র দুর্বল কণ্ঠে ধীরে ধীরে বলল, পড়াশোনা বিশেষ কিছু করতে পারিনি। ম্যাট্রিক পাস করার পরই দাদার অসুখ, তারপর দুঃখে দৈনে এই কটা বছর কাটছে। ম্যাট্রিক বলে কুমার যেন আঁতকে উঠল। ওতে কি চাকরি জুটবে? আচ্ছা, দেখা যাবে বলে তিনি যেমন কিছুটা বিদ্রুপ মাখা মৃদু হেসে চলে যাচ্ছেন, ঠিক সেই সময় বৃদ্ধের পেছনের ঘরটায় মৃদু গুঞ্জন ধ্বনিত হয়ে উঠল মধুর কণ্ঠে। কে যেন সন্ধ্যাদীপ জ্বালছে। এ ঘরের সবকটি প্রাণী নিমেষে স্তব্ধ হয়ে গেছে। কুমার বাহাদুরও দাঁড়িয়ে গেল। বৃদ্ধের যেন যৌবন ফিরে এসেছে। অকস্মাৎ সোজা হয়ে ডাকলেন, মাধুমা। যাই বাবা। দরজা দিয়ে বেরিয়ে এলো এক অষ্টাদেশী তরুণী। ডান হাতে ধূপদানি, বাঁ হাতে প্রদীপ। গৈরিক বর্ণের তনুদেহ দিয়ে জ্যোতিরেখা যেন উদ্ভাসিত হচ্ছে। দীর্ঘায়িত চোখে অবর্ণনীয় এক কোমলাপ। বৃদ্ধ বললেন, তোর বাবাকে টাইফয়েডের সময় বাঁচিয়েছিল যে ক্ষেত্র, তারই ছেলে। দ্বীপ হাতে দাঁড়িয়ে গেল মেয়েটি। 8 মিনিট দেখল মহেন্দ্রকে, তারপর বলল, পায়ে জুতো নেই কেন? কিনবার পয়সা নেই। মহেন্দ্র মাথা নিচু করে জবাব দিল, জামা কাপড় অত নোংরা। ওই একই কারণে। তা অত হেরমুন্ড হবার কি হয়েছে? দুনিয়ার সবাই বড়লোক হয় না। উঠুন, আসুন আমার সঙ্গে বলে ধূপদানি আর দ্বীপ নিয়ে সে এগুলো। যাও বাবা, বললেন বৃদ্ধ। তারপর মেয়েকে বললেন, ও পাড়া গাঁয়ের ছেলে মা, দেখিস কেউ যেন কিছু না বলে। তোমার কিছু ভাবনা নেই বাবা? আমি এক্ষুনি ওকে ঘষে মেজে হীরের মতো ধারালো করে দেব বলে সঞ্চায়িনী লতার মতো সে এগিয়ে যাচ্ছে। মহেন্দ্র উঠল, পিছনে চলল। মেয়েটিও কেমন যেন বিহ্বল হয়ে গেছে। সে গামছার পুটলিটা পড়ে রইল ওইখানে, ভুলে গেছে নিয়ে যেতে। বৃদ্ধ সেটা সযত্নে তুলে নিজের চেয়ারের মাথায় রাখলেন। বললেন, ওরে রামু, এটা দিয়ে আয় তো। কুমার নৃপেন্দ্রনারায়ণের চোখ দুটো অকস্মাৎ জ্বলে উঠেছিল, কিন্তু সেই মুহূর্তের জন্য পরক্ষণেই শান্ত সহাস্য কণ্ঠে বললেন, একেবারে হীরকের মতো ধারালো হয়ে যাবে ওই পাড়া গাঁয়ের ভূপ। ওর কথা ওই রকম বলল। ওখানে দাঁড়ানো একটা মেয়ে সম্ভবত কুমারের বোন। বৃদ্ধের মেজ ছেলে যতীন এতক্ষণে বলল, বর্দার অফিসেই একটা কাজ ওকে ঢুকিয়ে দেওয়া যাবে বাবা, আপনি ভাববেন না। আমারই তো একটা লোকের দরকার। কুমার বলল, অবশ্যই কাজটা তেমন ভালো কিছু নয়, বাজার সরকার। বৃদ্ধ মুখ তুলে চাইলেন, বললেন, এসেছে 2 দিন থাক, পরে দেখা যাবে। অন্য কেউ আর কিছু বলবার পূর্বেই বৃদ্ধ বেরিয়ে গেলেন বাগানের দিকে। মাধুরীর পেছনে সিঁড়ি দিয়ে উঠে এলো মহেন্দ্র। সাদা মার্বেলের মেঝের ওর খালি পা পিছলে যাচ্ছে। চকচক করছে দেওয়াল, তাতে উজ্জ্বল ইলেকট্রিক আলো গলে চোখ ধাঁধিয়ে দেয়। মহেন্দ্রর আয়ত চোখ জল ভরা হয়ে গেল ঘরের অত্যুজ্জ্বল আলোর ধার দিকে তাকিয়ে। কামরা সাজানো গোছানো যেন ইন্দ্রভবন, কত আসন কুশন আসবাব। চেনে না মহেন্দ্র। ওইটা বাথরুম, ওখানে গিয়ে সাবান দিয়ে গা ধুন, তেল মাখুন। আয়না চিরুনি সব আছে, আমি আসছি বলে চলে যাচ্ছে, কিন্তু মহেন্দ্র ওই কোনায় মেহগিনি কাঠের একটা চকচকে দরজা ছাড়া আর কিছু দেখতে পেল না। কোথায় বাথরুম, কেমনই কি করতে হয় সেখানে জানে না। মাধুরী মুখ দেখেই বুঝতে পারল। এই আসুন, দেখিয়ে দিই বলে কোনার দরজায় হ্যান্ডেল ঘুরিয়ে টেনে খুললে ভেতরের কামড়, ঝাঁঝরির জল খুলবার প্লাগ সব এক এক করে দেখিয়ে বুঝিয়ে দিল ওকে। তারপর বলল, এই দরজাটা আপনি বন্ধ করে স্নান করুন, আমি এসে ডাকলে খুলবেন। স্নানাগারে সে দেখেনি কল্পনাতেও না। আর এমন মেয়েও কি দেখেছে? কি পছন্দ, সাবলীল, অথচ কি সংযত। কিন্তু সংযমটা যেন একটু কম ওর। মহেন্দ্রর পল্লীর কন্যা দেখা অভ্যস্ত, চোখে কেমন যেন একটু বাড়াবাড়ি মনে হলো। কিন্তু এটা তো পল্লী নয়, শহর। স্নান করছে আর ভাবছে মহেন্দ্র কদিন থাকা যাবে। বৃদ্ধ এবং এই মেয়েটি ছাড়া আর কারোর ব্যবহার তো প্রসন্ন মনে হলো না। এ বাড়িতে কি মহেন্দ্র কিছু আশা করতে পারে? কিন্তু মহেন্দ্র ভাগ্যবাদী। ভাগ্যকেই সে জীবন নিয়ন্ত্রণের ভার দিয়ে
স্নান শেষ করলো। হলো আপনার? বাইরে থেকে ডাক দিল মাধুরী। হ্যাঁ, সাদা তোয়ালেটা পরে মহেন্দ্র বেরিয়ে এলো। উজ্জ্বল গৌরবর্ণ গায়ের চামড়ায় সদ্য স্নাত গা বেয়ে জলবিন্দুর নিম্ন গতি, আলোকোজ্জ্বল কক্ষের মৌনতা, সব মিলিয়ে কেমন একটা মোহকারী পরিবেশ। মাধুরী এক নিমেষ দেখল, মুখে একটু হাসি ফুটল। তারপর হেঁট হয়ে একজোড়া চটি নামিয়ে দিয়ে বলল, চটিটা পায়ে দিন, তারপর কাপড় ছাড়ুন। এই কাপড়, আন্ডারওয়্যার, গেঞ্জি আর চাদর। এত দামি কাপড়? মহেন্দ্র জরিপ আর ধুতিখানা হাতে নিতে নিতে বলল, হ্যাঁ, এখানকার আসবাব সব দামি হয়। মাধুরীর উত্তর খুব গম্ভীর। কিন্তু আমি আসবাব নই। না, আপনি এক্সিবিট। হাসল না মেয়েটা একটুও। তেমনই গম্ভীর ওর মুখ। কাপড় নিয়ে মহেন্দ্র আবার বাথরুমে ঢুকে আন্ডারওয়্যার, ধুতি আর গেঞ্জি পরে এলো। এসে দেখলো মাধুরী নাই। ও যেন কিছুটা স্বস্তি বোধ করছে মাধুরীকে না দেখে। ওকে এক্সিবিট বলে বিদ্রুপ করলে নাকি মেয়েটা? এবারে সবাই কি সমান অহংকারী, শুধু বৃদ্ধ ছাড়া? মহেন্দ্র চুল আনাবার ফাঁকে ভাবতে লাগলো, এই বিরাট বাড়িখানা সত্যিই এক্সিবিশন, আর সে সেখানে এক্সিবিট। জু বললে আরও ভালো হতো, সেখানে সে একটা জানোয়ার বনে যেত। কিন্তু এবারে সে কি করবে? দীর্ঘ দর্পণে প্রতিবিম্ব দেখে অবাক হয়ে ভাবছে মহেন্দ্র, সে দেখতে তো মন্দ নয়, চেহারাটা ভালোই, একটা এক্সিবিট হবে ও এখানে। কিন্তু বিদ্যা, সেটা যে ওর কিছুমাত্র নেই। বুদ্ধি ওর খুবই ছিল, ক্লাসে প্রথম দ্বিতীয় হতো বরাবর। বিধি বাম, নইলে বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়ার যোগ্যতা ওর কম ছিল না। পড়ার কথা মনে হলো, যা ফেলে এসেছে পুডলিটা, নিচের ঘরেই ফেলে এসেছে। এমন ভোলা মন মহেন্দ্রের। নিজের উপর বিরক্ত হয়ে মহেন্দ্র ঘরের বাইরে বারান্দায় এলো। শুনতে পেল রেডিওতে গান চলছে, মালকোষ। দাঁড়িয়ে গেল মহেন্দ্র ওখানে। চমৎকার আলাপ করছেন গায়ক, বহুদিন শোনে নাই। বাজনা শেখার শখ আর মিটল না মহেন্দ্রের, অথচ ওদের বাড়িতে গানের বিশেষ চর্চা ছিল। আজও তার সাক্ষী স্বরূপ মৃদঙ্গ, সেতার, তানপুরা ভাঙা অবস্থায় একটা ঘরে পড়ে আছে। খাঁটি রাগিনী আজকাল প্রায় শোনা যায় না। ইনি গাইছেন। কে ইনি নমস্যার শিল্পী? মহেন্দ্র দাঁড়িয়ে শুনতে লাগলো। যন্ত্রটা কোথায় আছে জানা যাচ্ছে না, শুধু সুর ভেসে আসছে। আহ, চমৎকার! কি চমৎকার ওই আলাপটা? হ্যাঁ, মহেন্দ্র জবাব দিল। একদম বাজে। আসুন এদিকে। কেন? মহেন্দ্র যেতে যেতে বলল, বাজে কেন? মালকোষ রাগ। থাক, ও শুনলে আমার মাথা ধরে। ওটা খাঁটি নয়, নকল রেকর্ড গলা রেকর্ড, তার থেকে রেডিওতে, সেখান থেকে আপনার কানে। 3 নকলে আসল আর থাকে কোথায় মশাই? এই যে এই দিকে মার কাছে চলুন। আমার বেশ ভালো লাগলো আলাপটা, মহেন্দ্র অতি আস্তে বলল। আপনার পছন্দটা অত্যন্ত দিন বলতে বলতে ফিরে দাঁড়ালো মাধুরী। বলল, দেখুন, আপনি নিজে দরিদ্র হতে পারেন, আপনার পছন্দকে দরিদ্র করবেন না। চৌরাস্তার মোড়ের গান ওটা, রেকর্ড আর রেডিওর আমি ভালো ওস্তাদ, আনিয়ে আপনাকে মালকোষ শুনিয়ে দেব। আসুন। মহেন্দ্র যেন এতটুকু হয়ে গেল। কোথায় নিয়ে যাবে, কি আবার বলবে, কে জানে। ভালো জামা কাপড় পরায় মহেন্দ্রর কুণ্ঠা কিছুটা কমেছে। এখন তবু বিদ্যার স্বল্পতা তাকে যেন আড়ষ্ট করেছিল। তারপর এই তীক্ষ্ণার্ধী তরুণী, যার প্রতি কথায় বিদ্যুতের কণা। মহেন্দ্র নিরুপায়ের মতো চলল। খানিকটা সিঁড়ি নেমে একটা বড় ঘরে তার লাগাও একটা ছোট্ট কুঠুরি, আগাগোড়া মার্বেল বাঁধানো, দেওয়ালে নানা দেবদেবীর ছবি, মেঝেতে সুন্দর আসনের উপর একজন স্থূলাঙ্গী বৃদ্ধা, তার পাশেই একজন অবগুণ্ঠিতা বধূ। বধূটি অত্যন্ত সুন্দরী, বয়স 30-এর কম, বোধহয় বড় বউ। মাধুরীর পিছনে মহেন্দ্র এলো। মা, এই মহিন্দা বলে পরিচয়টা সংক্ষেপে সারল মাধুরী। আর ওই বড় বৌদি। এসো বাবা বলে হাত বাড়ালেন বৃদ্ধা। মহেন্দ্র ভূমিষ্ঠ হয়ে প্রণাম করল তাকে। তারপর বড় বৌদি ঘোমটা কমিয়ে দিয়ে বলল, খুব ছেলে মানুষ, আমি ভেবেছিলাম কতই না বড় হবে। ইনি বড়দা নন মাধুরী? বলল, বড়দা বাড়িতে আছেন, তিনি দাদার থেকে বড়, বুঝলে বৌদি। বড়দার নাম দেবেন্দ্রনাথ। মা, তুমি তো জানো। হ্যাঁ মা, জানি। এসো মহিন বলে বৃদ্ধা তাকে কাছেই বসালেন। তারপর বধূকে আদেশ করলেন জল খাবার আনতে। মোহিনী ছোট সুন্দরখানি আর তার দেওয়ালের ফটো দেখবে, কিংবা সম্মুখের মাতৃস্বরূপিণী ওই মহিলাকে দেখবে, বুঝতে পারছে না। এত দুঃখ পেলে বাবা, মহিন, আমাদের একটা খবর তো দিতে হয়। ভুল হয়েছিল কাকিমা, কষ্টভোগ, মহেন্দ্র বলল।
না মা, গরিবের আভিজাত্য বোধ, মাধুরী বলল ব্যঙ্গ করে যেন। বড় বউ খাবার নিয়ে এলো, বসে খাওয়ালেন মহেন্দ্রকে বৃদ্ধা ছেলের মতো যত্ন করে। ওর মধ্যেই সংসারের খবর জেনে নিলেন। মাধুরী কোথায় গেছে কে জানে। মহেন্দ্র অনেক স্বস্তি বোধ করছিল ওর অনুপস্থিতিতে। যেন জ্বলন্ত অগ্নিকুণ্ডটা কাছে নেই, তার স্নিগ্ধ উত্তাপটুকু রয়েছে। তোমার বাবাকে আমি দেখেছি মহিন, তুমি তেমন হয়েছ, চেহারায় এত মিল। বাবাকে আমার ভালো মনে পড়ে না, মহেন্দ্র বলল। হ্যাঁ, তুমি তখন খুবই ছোট। তিনি যে উপকার আমাদের করেছেন বাবা, মুঙ্গেরে ওর টাইফয়েড হলো, তোমার বাবা দিনরাত্রি জেগে ওকে বাঁচালেন। সেই সময় তাকে দেখেছিলাম, রুগী যাই হলো। তোমার বাবা বললেন, কেঁদো না বৌমা, জমের সাধ্য নাই যে তোমার সিঁথির সিঁদুর মুছবে, আমার পরমাই দিয়ে আমি ওকে বাঁচাবো। ঝরঝর করে জল গড়ালো বৃদ্ধার চোখে। তাই তো তোমার কুল উজ্জ্বল করা সন্তানের পায়ে জুতো নেই, আর কাপড় ময়লা দেখে নাক সিটকে পালালো ওই কুমার না কুমান্ডা। মাধুরী অকস্মাৎ অভিভূত হয়ে বলল কথাগুলো। কণ্ঠের বিড়ম্বর ভাষার ঝলকে যে অগ্নিবৃষ্টি ঝরছে, বর্দার অন্তত এটা উচিত হয়নি মা। কি বলবি? আমি বলবো বর্দাকে, বলবো যে এই অকৃতজ্ঞতা উমেশ চ্যাটার্জির বড় ছেলের উচিত হয়নি, আর মেজদা ওই কুমারটাকে এনে খারাপ অবস্থা করেছিল। ভাগ্যিস আমি সেই সময় গিয়ে পড়েছিলাম। যাগে, মেজদাকে কিছু বলবো না, বড় লোকের জামাই, বিলেত যাবে, তার কথা বাদ দাও। দেখি ছোটদা এসে কি বলে। না রে, কেউ কিছু বলবে না, ওরা ঠিকমতো বুঝতে পারেনি মহিন কত আপনার। ওরা আবার বুঝবার কি আছে মা? ক্ষেত্র জ্যাঠার ছেলে, এই যথেষ্ট পরিচয় ওর। আবার কি বুঝবে হাতি ঘোড়া? এতকাল খবর নাওনি, তার জন্য অনুতাপ করো। কেউ কিছু বলল না। একটু পরে মাধুরী বলল, মা, দক্ষিণ দিকের কোণের ঘরটায় মহিন্দার থাকবার ব্যবস্থা করলেন বড় বৌদি, তুমি একবার দেখে এসো সব ঠিক আছে কিনা। আমি ওকে নিয়ে প্রতিমা বিসর্জন দেখতে যাচ্ছি। মহিন্দা, গাড়ি তৈরি। কোথায় যেতে হবে? মহিন ভয়ে ভয়ে তাকালো। অত খবরে কাজ কি, যা বলছি চটপট এগোন। মহিন উঠে চলল ওর পেছনে, নামতে নামতে বলল, আমার গামছার পুটলিটা যা আছে তো একখানা ছেঁড়া লুঙ্গি আর খানকত হিজিবিজি কেতাব। কি ওগুলো? পুঁথি, সেকালের হাতের লেখা পুঁথি। কি হবে ও দিয়ে? পড়াই তো যায় না। পণ্ডিতরা পড়বেন, বিক্রি করার জন্য এনেছি। আচ্ছা, আমি কিনে নেব, দুটোর দাম 4 টাকা হয়ে রইল। আপনি ও দিয়ে কী করবেন? মহেন্দ্র অকস্মাৎ নির্বোধের মতো প্রশ্ন করল। আমি এই বাড়ির সবার থেকে ছোট, আমাকে আপনি বললে পর হয়ে যাব, তুমি বলতে হয়, বুঝলেন? তাহলে আমাকেও আপনি বললে তো পর হয়ে যেতে পারি, মহেন্দ্র সাহস করে বলে ফেলল। এবার কিন্তু জবাব এলো। হ্যাঁ, আপনি তো পরই, দায়ে পড়ে আত্মীয়তা করতে এসছেন, ঠেলায় পড়ে অভাবে পড়ে। পর না হলে এমন কেউ করে নাকি? মহেন্দ্র আর জবাব খুঁজে পাচ্ছে না, অসম্মান বোধ হচ্ছে ওর। অকস্মাৎ হাসির যেন ঝর্ণা বইছে, সুমিষ্ট হাসিটা থামাতেই চায় না। 1 মিনিট পরে বলল মাধুরী, আমি এই বাড়ির কাউকে আপনি বলি না, সবাইকে তুমি বলি, সবই আমার আপনার। তোমাকে এই অপমানজনক কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে তোমায় ভালো করে বুঝিয়ে দিলাম যে এখানে তুমি অত্যন্ত আপনার, সবাই তোমাকে তুমি বলবে। এ বাড়ির মালিক তোমার বাবার কাছে দেনা হয়ে আছেন, নিজেকে এত কুণ্ঠিত ভাববার কারণ নেই। এসো, তোমাকে কলকাতায় প্রতিমা বিসর্জন দেখাবো বলে গাড়ির দরজা নিজের হাতে খুলে দিল মাধুরী। মহেন্দ্র জীবনে এত বড় গাড়ি চড়েছে কিনা মনে করতে পারে না। বাইক গাড়ির নিঃশব্দ সংকরণশীল। কখন যে মাধুরী আর মহেন্দ্রকে নিয়ে বাগবাজারের 5 রাস্তায় মোড়ে এসে পড়ল বোঝাই গেল না। গাড়ি দাঁড়ালো। রাজপথ আলোকাকীর্ণ শোভাযাত্রা করে প্রতিমা বিসর্জন করতে চলেছে। কলকাতার 12 মারা পূজকের দল। কি চমৎকার প্রতিমা, কি তার সাজসজ্জা, কি অপরূপ ছন্দায়িত, যেন দেখার বস্তু সত্যি। মহেন্দ্র মুগ্ধ বিস্ময়ে এই মহোৎসব দেখছিল। অকস্মাৎ মাধুরী বলল, বিশ্বের মা শ্বশুরবাড়ি চলেছে, তুমি আজ এলে মহিন্দা? হ্যাঁ, কেন? মহিন চমকে প্রশ্ন করল। আজ দিনটা ভালো কি না তাই বলছি। বিজয়া দশমী। হাসলো মাধুরী। মহেন্দ্র কিছু বলল না। মহেন্দ্রের গ্রাম্য মস্তিষ্কে মাধুরীর সূক্ষ্ম ব্যঞ্জন কোনো রস সৃষ্টি করতে সমর্থ হলো না।
ওর তখন খোকনের কথা মনে পড়েছে। তাকে এই উৎসব সমারোহ করে দেখাতে পারবে মহেন্দ্র কবে। এমনই বই গাড়িতে বসিয়ে না হোক, পায়ে হেঁটে ফুটপাতে দাঁড়িয়ে ও কি সে তার শিশু দেবতাকে এই উৎসব দেখাতে পারবে না? অবশ্য দেখাবে। কি ভাবছো মহিন্দা? খোকনটাকে মনে পড়ে গেল। বাড়িতে থাকলে কাঁধে চড়ে প্রতিমা বিসর্জন দেখতে যেত। কে জানে কে এবার তাকে নিয়ে যাবে। যাই হোক, নিয়ে যাবে তার জন্য ভাবনা কি? আসছে বছর খোকনকে এখানে এনে আমিই নিয়ে যাব কোলে জড়িয়ে। খোকন দেখতে কেমন? আমাদের বংশের চেহারা সব প্রায় একরকম, রং ঢং আকৃতি। ও বুদ্ধিটাও যেন তোমার মতো না হয় বলে মৃদু হাসলো মাধুরী। না না, ওর বুদ্ধি সত্যি খুব ভালো। যা পড়াতে পারি দিগ্গজ হয়ে উঠবে। এই তো বেশ পড়ানো যাবে। তার জন্যে আজ থেকে ভাবনা কেন? আমি অভাবের জন্য পড়তে পারলাম না, ওকে পড়াতেই হবে। আমাদের বংশে ছাড়া মুখ কেউ নেই। দাদাও কাব্য ব্যাকরণ তীর্থ, চোখের অসুখ হলো। থাক থাক, ওসব আমার জানা হয়ে গেছে। মাধুরী বাধা দিল। তোমার বিদ্যার দিগ্গজ হবেই হবে। আপাতত চলো, বাণিজ্যদের প্রতিমা দেখবে। খুব প্রাচীন চণ্ডী মণ্ডপ, ভাঙা অবস্থা, তবু দেখতে কত সুন্দর। এসো। মাধুরী দরজা খুলে নামলো, মহিনও নামলো। দুজনে ঠাকুর বাড়িতে গিয়ে ঢুকলো। নবমীর দিন রওনা হয়েছে মহেন্দ্র বাড়ি থেকে। খোকনই তাকে পাঠিয়েছে বলা চলে। কিন্তু কাকার যাওয়ার পর থেকে ছেলেটা আর কারোর সঙ্গে কথা কয়নি। রাতটা ঘুমিয়েছিল। বিজয়া দশমীর সকালে শিউলি ফুল কুড়িয়ে রেখে খিড়কির পুকুরটা একবার ঘুরে এলো। 2 পয়সার বেলুনটা ফোঁ দিয়ে যতদূর সম্ভব ফুলিয়ে ফাটিয়ে দিল। অপরাজিতা ফুলগুলো তুলে 2 হাতে চটকে তাল পাকালো। তারপর আর কি করা যায়? অন্ধ বাবার কাছে বড় একটা যায় না সে, না ডাকলে প্রায় যায় না। আবার পুকুর ঘাটে এসে দেখতে লাগলো পোনা মাছের বাচ্চাগুলো অল্প জলে খেলা করছে। এখনই ও 2-4টে ধরতে পারে, কিন্তু ধরে কি হবে? কাকু বাড়িতে নেই। ভাজা মাছের কাঁটা বেছে কে ওকে খাওয়াবে? থাকবে। একটা ঢিল ছুঁড়ে মারল ঘাটের জলে। মাছগুলো তরিতে সরে গেল। ঠিক সেই সময় ডাকে, খোকন। বাবা নয়, মা ডাকছে। উঠে এলো খোকন। মা ওর পানে চেয়ে বলল, আয় জামাটা পরিয়ে দিই, পুজো দেখতে যাবি না? না বলে খোকন সরে পড়তে চায়। কাকু তো 4-5 দিন পরেই আসছে, অত মন খারাপ করছিস কেন? তুই তো পাঠালি, যা ঠাকুর দেখে আয়। না বলে উঠোনের এক কোণে শিউলি গাছটার কাছে দাঁড়ালো গিয়ে। ফুলগুলো সকালেই কুড়িয়ে রেখেছে। তার হলদেটে বোঁটাগুলি ছিঁড়তে লাগলো, শুকিয়ে রাখবে। সরস্বতী পুজোর সময় বাসন্তী রঙের কাপড় পরবে। মা জানে খোকনের মনের অবস্থা, আর কিছু বলল না। একটু পরে ডাক দিল, আয় মুড়ি আর নারিকেল কোড়া খাবি? না বলে খোকন নিজের কাজ করতে লাগলো। অন্ধ দেবেন্দ্র ও ঘর থেকে বলল, ওকে কেন মিথ্যে ডাকাডাকি করছো? যা খুশি করে কাটাক, মহিন না ফেরা পর্যন্ত অমনি তো করবে। ওকে বলো যে কাকু লক্ষ্মী পুজোর দিন ফিরবে। ও জানে। খোকনের মা তাকে আর কিছুই বলল না। অভাবের সংসার। আজ বিজয়া দশমী, বাড়িতে বহু ব্যক্তি প্রণাম করতে আসবে। তাদের মিষ্টি মুখ করাতে হয়। অন্য মিষ্টি কিছু জোগাড় করা যাবে না। গুড় আর নারিকেল দিয়ে নাড়ু তৈরি করছে, আর যৎ সামান্য মিঠাই কিনে আনা যাবে। আজকের দিনে বাড়িতে তো খালি মুখে কাউকে ফেরানো যাবে না। নিজে না খেয়েও অতিথির জন্য আয়োজন করে রাখতে হয়। খই কিছু ভাজা আছে, তাই দিয়ে মুরগি তৈরি করবে। অন্য বছর খোকনের কত উৎসাহ থাকে এসব ব্যাপারে। উনুনের কাজ ছাড়া হয় না, বকুনি খায় তবুও। এবার কিন্তু কাজ দিয়েও এলো না। আচ্ছা কাকা ভক্ত ছেলে, যা হোক। মা নিজেই একটু হাসল। বাইরের ঘরটায় দেবেন্দ্র বসে থাকেন। চোখ নাই, তাই পড়াশোনা বন্ধ। কিন্তু বিখ্যাত পণ্ডিত ব্যক্তি কাব্য ব্যাকরণ স্মৃতি কণ্ঠস্বর, তাই বহু লোক আসেন তার কাছে বিধান নিতে, ভগবত্ব আলোচনা করতে, সব কথা শুনতে। বংশের একটা ছেলে পণ্ডিত হোক, এই ইচ্ছায় ওর বাবা ক্ষেত্রনাথ ওকে কাশিতে পড়িয়েছিলেন সংস্কৃত। অভাব ছিল না, তাই শখ হয়েছিল। অন্ধ না হলে অর্থ ভালোই উপার্জন করতে পারতেন দেবেন্দ্র। ইংরেজিও ভালো জানেন, কিন্তু চোখ আর নাই। বিশ্ব তার কাছে অন্ধকার। এখন সম্বল ঈশ্বরের অনুধ্যান তাহার তপস্যা। ইচ্ছে আছে ঈশ্বরীয় কথা কিছু লিখবেন, কিন্তু নিজে লিখতে অক্ষম, তাই হয়ে ওঠে না। ভগবান শ্রীকৃষ্ণের মতামত শুনবার একটা লোকও নাই। যারা আসেন বাড়িতে তাদের কাউকেও ধরে কখনো পড়িয়ে শোনেন।
নিত্যকর্ম শেষ করে উনি বসেছিলেন তক্তপোষে। কেউ আজ আসেনি। সকলেরই তো বিজয়া দশমী, প্রতি বাড়িতে উৎসব। বড় ইচ্ছে করতে লাগলো যজ্ঞ মাতার সপ্তশতী স্তোত্র কিছু শোনেন, কিন্তু কে ওকে চণ্ডী মণ্ডপে নিয়ে যাবে? অনেকটা দূরে বাবুদের চণ্ডী মণ্ডপ, সেখানেই যেতে হবে। বর্ষার গ্রাম্য পথ পঙ্কিল এবং পিচ্ছিল হয়। লাঠি ধরে তিনি একা যেতে পারবেন না, কিন্তু আজ একটু চণ্ডীপাঠ শুনতে হয়। বিশেষ করে মহেন্দ্রর কল্যাণ কামনা করার জন্যেই চণ্ডী মণ্ডপে যেতে হবে ওকে। ডাকলেন, খোকন। যাই। খোকন নিতান্ত নিরুপায়ভাবে খেলা ছেড়ে এসে দাঁড়ালো। বলল, কি? জামাটা পরে আয় তো বাবা, আমাকে একবার ঠাকুর দেখিয়ে আনবি। আচ্ছা বলে খোকন চলে গেল। ঠাকুর দেখিয়ে আনবে কথাটা উনি যেন বিদ্রুপ করেই বললেন, অভিমান করে। অনন্ত জগতে বিধাত্রী যিনি, তারই বিধানে ওই দশভুজার রূপ দেখবার শক্তি আর নেই দেবেন্দ্রের। অন্তরে চিন্ময় মূর্তির ধ্যান ছাড়া কিছুই তিনি আর করতে পারেন না। কথাটা তাই বেরিয়ে গেল মুখ থেকে। খোকন জামাটা গায়ে দিয়ে এসে বলল, কই লাঠিটা কোথায়? বলেই কোণ থেকে বাঁশের লাঠি গাছটা নিয়ে বলল, এসো বাবা। লাঠি অন্য প্রান্ত ধরে দেবেন্দ্র উঠলেন। খোকনের অভ্যেস আছে ওকে এভাবে নিয়ে যাওয়া। অতি সাবধানে নিয়ে যায় ঈশ্বরের কৃপাদান খোকন। বাবুদের চণ্ডী মণ্ডপের বহু ভাগীদার। এই উৎসব তেমন হয় না, শুধু প্রতি অংশীদার সগর্বে প্রচার করতে চায়, সেই যেন মালিক প্রজার। 10-15 বছর আগে পূজার দিনে গ্রামস্থ সকলকে আহ্বান করা হতো। কেউ অনাহুত গেলে প্রচুর আদর আপ্যায়ন পেত, কিন্তু এখন কেউ গেলে মালিকেরা কৃপার দৃষ্টি তাকান, যেন ওরা পূজা করছেন বলেই নিতান্ত হতভাগা গ্রামবাসীরা প্রতিমা দর্শন করতে পারল। কাছাকাছি 2-3খানা গ্রামে প্রতিমা পূজা নাই, তাই বিসর্জন দেখবার জন্য চারপাশের গ্রামের থেকে সন্ধ্যাবেলা বহু লোক আসে, ছেলে মেয়ে পর্যন্ত। কিন্তু বাবুদের খোশ খেয়ালে এমনি তারা প্রতিমা বের করতে রাত 12টা বাজান। নিরাশ হয়ে দূরের লোক ফিরে যায়, গ্রামের ছোট ছেলে মেয়েরা ঘুমিয়ে পড়ে। বাবুরা বিজয়গর্মে বিসর্জন করে এসে খাটে শুয়ে ভাবতে থাকেন, ভাগ্যিস তাদের বাড়ি পূজা হয়েছিল, তাই এত লোক বিসর্জন দেখল। গ্রামে যার 2 পয়সা আছে সে গেলে বাবুরা খাতির করেন ভালোই, কিন্তু দেবেন্দ্রর মতো নিঃস্ব ব্যক্তির সেখানে কোনো সম্মান নাই, কৃপার দৃষ্টিপাতও কম হয়। তার প্রতি কারণ, ধন না থাকলেও বিদ্যা তার আছে এবং মাথা তিনি কোথাও নিচু করেন না। ছেলের সামনে দেবেন্দ্র গিয়ে দাঁড়ালেন। চণ্ডী মণ্ডপের বহু লোক, প্রায় সকলেই অংশীদারদের পরিবার। কেউ কেউ একবার তাকালেন ওর মুখের পানে, কিন্তু দেবেন্দ্র ওদের কাছ থেকে সম্মান লাভের প্রত্যাশায় যান নাই। মণ্ডপের দাওয়ায় না উঠেই তিনি খোকনকে বললেন, মার মূর্তির সামনেই আমাকে দাঁড় করা। খোকন ঠিক তাই করল। ভেতরে চণ্ডীপাঠ চলছে। 2-1জন বললেন, এখানে আসুন মুখুজ্জে মশাই, আসুন দেবুদা। থাক ভাই, এখান থেকেই শুনছি। পুরোহিত তখনও পড়ছিলেন, প্রসতানাং প্রসিদতং দেবী বিশ্ববৃত্তিহারিণী ত্রৈলোক্যধাসী নামিড্ডে লোকাং বরদা ভব। দেবেন্দ্র ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন। সুন্দর পালঙ্কে পুরো বিছানায় শুয়ে মহেন্দ্র ভাবতে লাগলো, স্বপ্ন রূপকথার শোনা ব্যাপারটাই সে স্বপ্নে দেখছে। হাওড়ার ব্রিজের উপর রাত যাপন, ভিক্ষুক হয়ে ভোজন, স্বর্গ ছাড়া কি আর? তারপরেই বিশাল পালঙ্কে শয়ন, এমন আজগুবি স্বপ্ন কম লোকেই দেখে। কিন্তু এটা কি সত্যিই স্বপ্ন? নিজের হাতের আঙুল কামড়ে মহেন্দ্র পরীক্ষা করলে ব্যথা বোধ হয়। বেড সুইচটা পিটিয়ে আলো জ্বালল, ঠিক জ্বলছে। উঠে কয়েক পা পায়চারি করলো। হ্যাঁ, ঠিক বলা যায়, তাহলে স্বপ্ন নয়, সত্যিই সে তার পিতৃবন্ধুর বাড়িতে রয়েছে, কলকাতার প্রাসাদে। দেওয়াল ঘড়িতে 12:30। বাইরের রাস্তায় এখনও বিসর্জনের বাদ্য ও কোলাহল। জানলাপথে আকাশচারী ফানুস 2-1টি দেখা যাচ্ছে। হাউই ছুটছে, পটকার আওয়াজ আর নিচে বাগান থেকে উঠে আসছে হাসনোহানা ফুলের গন্ধের মদির গন্ধ। অপূর্ব আবেষ্টনী অদ্ভুত পরিবেশ। মহেন্দ্র আবার শুলো, সুইচ টিপে আলোটা নিভিয়ে দিল, চোখ বুজল, ঘুমোবে এবার। খোকনকে মনে করবার চেষ্টা করতে লাগলো, তার শিশু দেবতার আশ্রয় নিতে চাইল, কিন্তু আশ্চর্য, কিছুতেই খোকনের মুখখানা মনে পড়ছে না। কি হলো কি তার আজ? খোকনকে মনে পড়ে না। এমন অসম্ভব ব্যাপার তার জীবনে আর কোনোদিন ঘটেছে কি? না তো। কিন্তু খোকনকে এভাবে মনে করবার চেষ্টা সে করেনি কোনোদিন। হয়তো খুব বেশি প্রিয়জনকে ধ্যান করা যায় না। অনেক সময় মহেন্দ্র চিন্তা করতে লাগলো, গলা জড়িয়ে বলছে, একটা গল্প বলো না কাকু। শোন। এক ছিল। চমকে উঠল মহেন্দ্র। কাকে গল্প শোনাচ্ছে সে? বালিশকে? ছি, খোকনের অকল্যাণ হবে যে।
মহেন্দ্র বালিশটা ঠেলে সরিয়ে দিল, পাশ ফিরল, তারপর অকস্মাৎ উঠে পা তোলে রাখা ব্যাগখানা তুলে মেঝেতে ফেলল। মহেন্দ্র নিজের মনেই বলল, খোকনকে ছেড়ে এত ভালো বিছানায় শোয়া যাবে না। একটা ছোট বালিশ টেনে নিয়ে মেঝেতে শুয়ে পড়ল। মহেন্দ্র ঘুমিয়ে গেল। নিটোল নিবিড় একটি ঘুম, স্বপ্নহীন সুষুপ্তি। মহেন্দ্র যেন জীবিত ছিল না। অকস্মাৎ খিলখিল হাসির সোনার কাঠি, উজ্জ্বল জলকল্লোল হাসির ঝর্ণা। বালিশ থেকে মাথা তুলে মহেন্দ্র দেখল বারান্দার পাশের একটা দরজা ঈষৎ ফাঁক করে দাঁড়িয়ে আছে মাধুরী। হাসিটা ওরই, কিন্তু এতে হাসবার কি হয়েছে? মহেন্দ্র উঠে বসবার পূর্বেই মাধুরী বলল, যোগাভ্যাস চলছে সন্ন্যাসী ঠাকুর? যোগাভ্যাস? না, দাদা ওসব করেন। মহেন্দ্র বোকার মতো জবাব দিল উঠতে উঠতে। তুমিও করবে? দণ্ড কমণ্ডলু আমি কিনে দেব বলে ভিতরে এলো মাধুরী। ঠাট্টা? বলে মহেন্দ্র এতক্ষণে যেন পিতা অনুধাবন করল। ঠাট্টা কি? ওসব আমি করি না। যোগাভ্যাস কিছু খারাপ ব্যাপার নয়। আজ থেকে খাট পালং বিছানা তুলে কম্বল পেতে দেব। নাও উঠে পড়ো, সকাল অনেকক্ষণ হয়েছে। যোগের লক্ষণ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ। যোগের অনেক কিছু শিখে ফেলেছ দেখছি মহেন্দ্র এত পরে বলল কথাটা সাহস করে। কাল থেকে এ পর্যন্ত মহেন্দ্র একতরফা শুনেছে, আজ সাহস পেলে। হ্যাঁ, যেটুকু শিখতে বাকি আছে তোমার কাছে শিখে নেব। হাত মুখ ধুবে এসো, দাদাদের চা হয়ে গেল। তোমার? মহেন্দ্র যেতে যেতে প্রশ্ন করল। তোমার মতো মেষ শাবকের ভার আমার উপর, তখন তোমাকে খোয়ারমুক্ত না করে আমি খাবো কেমন করে? বলেই মাধুরী কম্বলখানার বালিশটা তুলে দিল। বাথরুমে ঢুকে মহেন্দ্র ভাবতে লাগলো, স্নান হয়ে গেছে মাধুরীর, ভিজে চুলগুলো পিঠ জুড়ে রয়েছে। মহেন্দ্র স্নানটা সেরে নেবে নাকি? কাপড় কোথায় আছে কে জানে, আর থাকলেও এ বাড়িতে মানাবে না। কাজেই মহেন্দ্র মুখ ধুয়ে বাহিরে এলো। নিজেকে যথাসাধ্য কেন্দ্রস্থ করে নিয়েছে সে এর মধ্যেই। চুলটাও আঁচড়ে নিয়েছে। বেরিয়ে দেখলো একটা চাকর দাঁড়িয়ে। বলল, ছোটদা ডাকছেন স্যার, আসুন। মহেন্দ্র চটি পায়ে তার পিছনে বেরিয়ে এলো। বৃদ্ধ উমেশবাবু, গিন্নি আর বড় বউ বসে আছেন চেয়ারে। মাধুরীকে কোথাও দেখতে পেলেন না। বৃদ্ধ বললেন, এসো বাবা, কাল বেশ ঘুম হয়েছিল তো? আগে হ্যাঁ, মহেন্দ্র বলল চেয়ারে বসতে বসতে। কম্বলে না শুলে ওর ঘুম ভালো হয় না বাবা, বলে মাধুরী কোত্থেকে এসে দাঁড়ালো। খাটে না শুয়ে মেঝেতে কম্বল পেতে শুয়েছিল। আজ ওকে একটা মৃগচর্ম কিনে দিতে হবে। সে কি রে মা? বলে বৃদ্ধা বিস্মিত হাসি মুখে তাকালেন মহেন্দ্রর পানে। সলজ্জ মহেন্দ্র বলল, আগে না, অত ভালো বিছানায় শোয়া তো অভ্যেস নেই, অভ্যেস করাটাও ঠিক হবে না, তাই। কৃচ্ছ সাধন করেছিলেন, বলল মাধুরী। বেশ তো, ওই অশ্বত্থ গাছটার তলায় মৃগচর্ম পেতে দেব। বসলো মাধুরীও। রুটিতে মাখন লাগিয়ে গিন্নিমা প্লেটখানা এগিয়ে দিলেন। বললেন, ওসব করো না বাবা, বেটা ছেলে রোজগার করবে, চিরদিন কি কেউ গরিব থাকে? তোমার এই কাকাই যখন সিপিতে যান সামান্য সম্বল নিয়ে, তখন আমাদের অবস্থাও খুব খাটো। তোমার বাবার অবস্থা তখন আমাদের চেয়ে অনেক ভালো ছিল। মহেন্দ্র কিছু বলল না, চুপ করে খেতে লাগলো। মাধুরী ওর চাটা ঠিক করে দিতে দিতে বলল, ভালো করে দিন কত খাও, শরীরটাও অল্প সারুক, তারপর কম্বলে না হয় শোবে, কপিন পরবে, কচু পোড়া খাবে, যা খুশি করবে। মহেন্দ্র এবারেও কথা কইল না, একটু হাসলে মাত্র। উমেশবাবু বললেন, কিছু টাকা আজই পাঠিয়ে দাও তোমার দাদার নামে, লিখে দাও তুমি এখানে রয়েছো, ওরা যেন না ভাবে। চাকরি বাকরি একটা কি জুটবে? অতি ক্ষীণ কণ্ঠে বলল মহেন্দ্র। অত ব্যস্ত কেন বাবা, এখানে তুমি নিজের বাড়িতেই আছো মনে করবে। চাকরির কথা এবার আমি ভাববো। এতকাল বন্ধুর ছেলের খবর নিইনি, এই যে আমার কত বড় অপরাধ তা আমি বুঝেছি। মাধুমা, টাকাটা তুই নিজেই মানি অর্ডার করিয়ে দিস, আর জুতো জামা কাপড় সব কিনে দিস যা যা লাগবে। শীত আসছে বাবা, গরম কোট শার্ট দরকার। না, ওসব লাগবে না, আমার খোকনের সুতার গেঞ্জি রয়েছে। মহেন্দ্র এমন আকস্মিক আর্তকণ্ঠে কথাটা বলে উঠল যে উপস্থিত তিনজনেই ওরা করুণভাবে ওর দিকে তাকালো। এই আবহাওয়াটাকে শীত পড়তে দেরি রয়েছে, তার আগেই তোমার খোকনের জামা কাপড় তৈরি হয়ে যাবে। বাড়ি থেকে বেরিয়ে অবধি কতবার খোকনের কথা ভেবেছ মহিন্দা? ও ছাড়া কিছুই আর ভাবি না মাধুরী। অন্ধ দাদা খোকনের মতোই বয়স থেকে আমায় মানুষ করেছেন, তার কথাও ভাবি না। যোগী পুরুষ, অদ্ভুত অসাধারণ মনঃশক্তি, অভাবকে তিনি অবহেলায় অগ্রাহ্য করেন। আর বৌদি তার যোগ্য সহধর্মিণী,
কিন্তু আমি বড় দুর্বল, তাই সবল হওয়ার জন্যে কাল কম্বল পেতেছিলে? বড় বউ বলল এতক্ষণে। না বৌদি, খোকনকে কখনো ভালো বিছানায় শোয়াতে পারিনি। ফুলের মতো ছেলে, ঘুটিং বেরোনোর সানে পড়ে থাকে। ব্যাটা ছেলের ওই রকমভাবেই মানুষ করতে হয়, বলল মাধুরী। নইলে দেখো না, আমার ছোটদা ললিতা লবঙ্গলতা একটা পালঙ্গে 8খানা বালিশ, 1.5 হাত মোটা গদি আর সিল্কের চাদর না হলে ঘুমোতে পারে না। ঠিক সেই সময় একজন সুন্দর যুবক প্রায় মহিনের সমবয়সী এসে দাঁড়ালো। কবি কবি চেহারা, লম্বা চুল, গায়ে দামি সিল্কের গেঞ্জি, তবে স্বাস্থ্য খুব ভালো বলা চলে না। একখানা চেয়ারে বসতে বসতে বলল, দে তোর মহিন্দার সঙ্গে আলাপ করিয়ে, আর 1 কাপ চাও যদি দিস। চা দিচ্ছি, কিন্তু আলাপ করিয়ে দিতে হবে কেন? তুমি কি বিলেতি না আমেরিকান? কি এমন বয়স হয়েছে যে পরের লোকের সঙ্গে ইন্ট্রোডিউস না করলে কথা বলতে পারবে না? লখনৌ ঠুংরি হয়ে যাচ্ছ ছোটদা। তার মানে? লখনৌ ঠুংরি কী রে? সবাই হেসে উঠল কথাটা শুনে। মাধুরী একটু গম্ভীর গলায় বলল, নয়তো কি, তোমার লখনৌয়ে বিয়ে বন্ধ করতে হবে, সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দেব, তাকে চা খাওয়াতে হবে। গান শোনবার জন্য একজন সমজদার শ্রোতা তুমি পেলে ছোটদা, এর জন্যে তোমাকে ধন্যবাদ দেওয়া উচিত। তোমাকে ধন্যবাদ দেব কেন? কারণ আমি আবিষ্কার করেছি। এসো ইন্ট্রোডিউস করিয়ে দিই। মালকর শোনাতে হবে। তোমাদের খাঁ সাহেবকে আজ ডেকে আনবে। ছোটদা অর্থাৎ রবীন্দ্রনাথ এতক্ষণ কথা বলেনি মহেন্দ্রের সঙ্গে। ইংরেজি কায়দায় পরিচয় করিয়ে দেয়নি কেউ বলে নয়, নিতান্ত একজন গ্রাম্য যুবক। কি কথা বলবে এই ভেবে সময় ক্ষেপণ করেছিল। মহেন্দ্র গানের সমজদার শুনে সাগ্রহে বলল, গান বাজনার সাধনা করা হয় তাহলে? আগে না, সাধন করবার সময় কোথায়? পেটের ধান্দায় ঘুরছি। সব আছে, সময় সুযোগ পেলে বসি 1-8 বার। মহেন্দ্র অলকা ক্লাবে যাবে? না, অতি তিক্ত কণ্ঠে বলল মাধুরী। ওখানেও যাবে না। ওখানে তোমাদের রাজা বাদশার মজলিসে আমাদের গরিবের মানায় না ওকে। আমি নিজেই গান শুনিয়ে আনবো কোথাও, নইলে বাড়িতেই ওস্তাদ ডাকবো। কেন? ওখানে যেতে আপত্তি কি? আমার সঙ্গে যাবে। রতিন শুধালো। আপত্তি অনেক। ওরা সবে মহিন্দাকে কৃপার চক্ষে দেখবে, বলবে পাড়া গাইয়া অশিক্ষিত গরিব। ওসব হতে দেব না আমি। চলো মহিন্দা, বাজারে যেতে হবে, বলে মাধুরী উঠে পড়ল। ভালো গায়কের সম্মান ওখানে খুব বেশি, জানিস? ওকে সবাই লুফে নেবে। ও তোমাদের মতো ভালো গায়ক নয়। নাকি সুরে প্যান প্যানে গান ও গাইতে পারে না। মাধুরী এগিয়ে এসে বলল, চলো, দেরি হয়ে যাচ্ছে। মহেন্দ্র উঠতে উঠতে ভাবতে লাগলো, প্যান প্যানে নাকি সুরের গান সে যে পছন্দ করে না, এ খবর মাধুরী জানলো কেমন করে? আশ্চর্য তো কথাটা, কিন্তু খুবই সত্যি। ওদের বংশটা ওস্তাদের বংশ। বাবা ভালো গাইতে পারতেন। সম্ভবত উমেশ কাকার মুখে মাধুরী সে কথা শুনে থাকবে। এখানে এসে মহেন্দ্র তো একবার তাতানা শব্দও করেনি। অবশ্য রেডিওর গানটা শুনেছিল, কিন্তু এতেই কি মাধুরী তার সঙ্গীত প্রিয়তার সম্বন্ধে এত খবর জানতে পারল? এই পরমাশ্চর্যের কথাটা চিন্তা করতে করতে সে যাচ্ছে। ছোটদা, রতিন বলল, আচ্ছা বাজার করে আসুন, পরে আলাপ হবে। বলে মহেন্দ্র মাধুরীর সঙ্গে গিয়ে গাড়িতে উঠল। বলল, একটা অনুরোধ রাখবে মাধুরী? অনুরোধ যখন তখন শুনে বলা যাবে, রাখবো কি না। আদেশ হলে নিশ্চয়ই রাখতাম। বেশ, আদেশই, বলল মহেন্দ্র। খুব বেশি দামি জামা কাপড় আমার জন্য কিনো না। আমি তো সত্যি গরিব আর অশিক্ষিত। ভদ্রভাবে চলতে যতটুকু যা দরকার তাই আমার জন্য কিনে দিও। বড় মানুষই করবার আমার শখ নেই লক্ষ্মীটি। ও, বাড়িটাকে আবু হোসেনি রাজত্ব বলে মনে হচ্ছে কেমন? আচ্ছা, বোঝা যাবে। হাসল মাধুরী নিটোল মধুর হাসি। তারপর বলল গম্ভীর স্বরে, আমাদের বাড়িতে তুমি শুধু একটা গায়ে পড়া আত্মীয় নও। বাবা এটা সকলকে ভালো করে বুঝিয়ে দিতে চান, আর আমিও চাই। এখানে যেভাবে থাকলে বাবার সম্মান বজায় থাকে, তাই তোমাকে তাই করতে হবে। হ্যাঁ, কিন্তু তার জন্যে কি মানুষের সব দরকার? অবশ্য দরকার, কারণ তিনি বড় মানুষ, সেলসম্যান এবং মর্যাদায় অভিজাত। কলকাতায় আমাদের 4 পুরুষের বসতি, বনেদি বংশ, আর তুমি সে বাবার পরম বন্ধুর ছেলে। তোমাকে কোনো ছুটকে রাজকুমারের বাড়িতে বাজার সরকারি করতে বাবা নিশ্চয়ই পাঠাবেন না। তুমি কেন এত কুণ্ঠিত হচ্ছ মহিন্দা? না, কুণ্ঠিত নয় মাধুরী, অনভ্যাস। নিজেকে বড় মানুষ ভাবতে আমার ভয় করে। বড় মানুষ মানে ধনী মানুষ। হ্যাঁ, তা বুঝেছি। বেশ, অন্যদিকে বড় মানুষ হও, বিদ্যায়, জ্ঞানে, মনুষ্যত্বে। সেটাই আমি হতে চাই।
বলে মহেন্দ্র কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলল, আমাকে অত বড় ঘরে পালঙ্কে না রেখে নিচের তলায় একটা ছোট ঘরে তুমি একখানা তক্তপোষে রাখলে আমি খুশি হই মাধুরী। না, আমি খুশি হব না। তার থেকে বরং একটা কাজকর্ম জোগাড় করে তুমি এ বাড়ি থেকে চলে যাবে, যেখানে ইচ্ছে থাকবে গিয়ে, কিন্তু এখানে ততক্ষণ বড়লোকের ছেলের মতোই থাকতে হবে, অন্তত আমাদের সাধারণ ভদ্রলোকের ছেলের মতো। দিন ভাব আমি ভালোবাসি না। কিন্তু আমি দিন না। মাধুরী তীব্র প্রতিবাদ জানালো। নিজেকে দিন মনে করা অপরাধ। মানুষ অমৃতের পুত্র, দিন কেন হবে? গাড়িটা চৌরঙ্গীর একটা বড় দোকানের সামনে দাঁড়ালো। মাধুরী নামলো মহিমকে নিয়ে। দারোয়ানরা সেলাম জানাচ্ছে। উমেশবাবুর 3 ছেলে 1 মেয়ে, মাত্র যথাক্রমে অতীন, যতীন, রতিন আর মাধুরী। মাধুরী সবার ছোট, তাই সকলের আদরের। বাবা মার কথা তো না বলাই ভালো। দাদারাও ওকে অত্যন্ত স্নেহ করে। কেহ কখনো ওকে এতটুকু কড়া কথা বলে না। বড়দার থেকেও ও অনেক ছোট, তাই বড়দার স্নেহটা আরও বেশি ওর ওপর, বৌদিও। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে সাম্যজনের 2য় অংশ নিয়ে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।